আচ্ছা। আপনার পেজে আমি সবসময় অ্যাক্টিভ থাকি, আপনাকে ফলো করি অবশ্যই। আপনার দিক নির্দেশন গুলা খুবই ভালো লাগে, যে একটা মানুষের আসলে আলহামদুলিল্লাহ। আসলে মানুষ তো হেল্প করার অনেক রকম ওয়ে থাকে, কিন্তু হুম, হুম। আপনারা যে বাইরে থাকেন দেশের জন্য অনেক যে ভালো কোনটা খারাপ কোনটা সেগুলা যে দিক নির্দেশন দেয়, আমার খুবই ভালো লাগে যে আসলে এসব মানুষগুলাকে ফলো করলে অগত আমরা ভালো দিকটা জানতে পারবো, বুঝছেন। থ্যাংক ইউ ভাই। এখন আমি একটাই প্রশ্ন করছি আপনাকে শর্ট ভাবে, সেটা হচ্ছে আসলে আমাদের বাইরে থেকে কানাডায় যাওয়ার জন্য মানে হুম। লিগাল যে ওয়ে গুলো আছে এগুলা নিয়ে বেশি আলোচনা করবেন, যাতে আমরা আমাদের এলাকার লোকজন মানে প্রতারিত না হয়। না হয়, আপনাদের হ্যাঁ, মতো সেটাই অনেকে আছে আমাদের যারা উদ্দেশ্য অনলাইনে সেটাই। বিজনেস করেন, আপনি জানেন। হ্যাঁ, হ্যাঁ। জি জি জি। আমি আমি আপনার অনেকেই কথাতে এ যাওয়ার নিয়ে আগে কিন্তু অনেক। আপনার আপনার সঙ্গে কথা বলার আগে আমার দর্শকদেরকে আবার একটু জানিয়ে রাখি। আপনাকেও কোয়েশ্চেনটা করি। আ আমার এই পেজে তো আপনি ফলো করেন। আমি কিন্তু আরেকটা ব্যাকআপ পেজ খুলছি। আপনি জানেন কিনা আমার অ্যাকাউন্টটা ১ মাস বন্ধ ছিল। এর কারণটা হলো যে আমার নামে তো অনেক ভুয়া অ্যাকাউন্ট আছে। ভুয়া অ্যাকাউন্ট গুলোর বিরুদ্ধে আমি কমপ্লেইন করছিলাম Facebook এ। তা ওরা ওগুলাকে ডিসেবল করতে গিয়ে ভুলে আমারটা ডিসেবল করে ফেলছিল। তা ১ মাস আমি আপনাদের সঙ্গে কানেক্টেড ছিলাম না। আমি খুব অডিট ছিলাম যে কি হইলো? Facebook এটা কি করলো? পরে ওদেরকে বুঝানোর পরে ওরা আবার আমার পেজটা আমাকে ব্যাক দিছে। আর ইন দ্য মিন টাইম আমার আরেকটা প্যারালাল পেজ আছে। আপনারা ওইটাতেও কানেক্টেড হয়ে থাকেন। কারণ এই পেজ যদি কোনো কারণে এই ধরনের ঝামেলায় পড়ে তাহলে যেন আপনাদের সঙ্গে আমি কমিউনিকেশন করতে পারি, আপনাদের সঙ্গে কথা বলতে পারি বা আপনাদের সঙ্গে কানেক্টেড থাকতে পারি। আমার যে আরেকটা পেজ আছে সেই পেজও আপনারা কানেক্টেড হয়ে থাকেন। আপনাকেও সেটা বলব। যেহেতু আপনি আমাকে ফলো করেন অনেকদিন ধরে আপনি বলতেছেন যে আমার পেজের মধ্যে আমি প্রায় প্রত্যেকদিনই আমার নতুন পেজটার লিঙ্ক দিয়ে থাকি। আপনারা সেই লিঙ্কটা ফলো করে আচ্ছা আচ্ছা। সেখানে এ এ ইয়া ইয়ে করে রাখেন, মানে ফলো দিয়ে রাখেন আরকি। ওকে হ্যাঁ, ভাই। বলেন ভাই। সরি ওকে আপনার ভাই, থ্যাংক কথা ইউ। আমি অবশ্যই ইন্টারাপ্ট না না করলাম। সমস্যা নাই। এখন মনে করেন যে আসলে আমাদের কিন্তু বাংলাদেশে অনেক জনায় প্রতারিত হয়, মানে হুম, অ্যাভেলেবল যে আপনার ওই যে লিঙ্ক আপনাদের মতো শর্ট ভিডিও দিছে, প্লাস হুম, একটা নাম কি জানি না দাড়িয়ালা করে একজন লোক, উনি হুম, অনেক ভাবে দেখলাম যে উনার অ্যাড্রেস আমাদের বাংলাদেশে অনেক জায়গায় দিয়ে দিছে, এই যে মিরপুর ডিওসিস এরকম অ্যাড্রেস দিয়ে দিছে। হুম। তো আসলে এগুলা তো অনেক রকম প্রতারিত, কেননা আহ, এগুলো আপনারা তো প্রযোজ্য। বলেন আমিও যে না হ্যাঁ, বাংলাদেশ। একটু কি ১ম এ আমি বলতেছিলাম যে আমার ভিডিও ইউজ করে অনেক অ্যাকাউন্ট খুলতেছে। আমার ভিডিওর নিচে জি জি ইমো জি। নাম্বার ইউজ করতেছে। আমি সবসময় এই কথাটা বলি, যখন দেখবেন যে আমাদের ভিডিওর মধ্যে কোনো ইমো নাম্বার ইউজ করতেছে, ধরে নিবেন যে সেটা একটা ফেক অ্যাকাউন্ট। কেননা প্রতারকরাই ইমো নাম্বার ইউজ করে। ইমো দিয়ে আমেরিকা বা কানাডার মতো নাম্বার জেনারেট করা যায়। হ্যাঁ? তো ফলে আচ্ছা ওই যখন ইমো নাম্বারটা আমেরিকান নাম্বারের মতো লাগে বা কানাডার নাম্বারের মতো লাগে তখন অনেকেই বিশ্বাস করে ফেলায় যে এটা নিশ্চয়ই কানাডার কাজী হাসান বা আপনি যে ভাইয়ের কথা বললেন সেই ভাইয়ের নাম্বার এরকম অনেকে ভাবে এবং ফোন দেয়। বাংলাদেশে অনেক সহজ সরল মানুষ আছে যারা আসলে এই মানে সাইবার ক্রাইম গুলা সম্পর্কে খুব একটা মানে বুঝে না। অনলাইনে যে বুঝে না, প্রতারণা হ্যাঁ হ্যাঁ। কিভাবে হয় সেটা অনেকেই বুঝে না। হ্যাঁ? ফলে তারা খুব জি ভাই। সহজেই প্রতারিত হয়। আমি প্রতিদিন জি ভাই। আপনার এই জিনিসগুলো আপনি যদি আমার পেজ ফলো করে থাকেন, আমি কিন্তু প্রতিদিনই বলি যে আমার নামে কোনো অ্যাকাউন্ট নাই। আমি কখনো ইমো জি জি ব্যবহার জি করি না। অবশ্যই। আমি এই কথাগুলো কিন্তু প্রায়ই বলি, তাই না? তারপরেও দেখবেন যে যে ব্যক্তি নিয়মিত ওটাতে ফলো করতেছে, ওটাতে লাইক দিচ্ছে, কমেন্ট করতেছে, ২ দিন পর বলে যে, "কাজী ভাই আমি তো আপনার সঙ্গে ফোনে কথা বলছিলাম। আমি তো এত টাকা পাঠাইছি। আপনি তো আমার কোনো রেসপন্স করতেছেন না। আপনি তো অ্যাকাউন্টটা ব্লক করে দিছেন।" এই হ্যাঁ ধরনের। হ্যাঁ মানে হ্যাঁ। এরকম আমি বহুত পাইছি। আমি বললাম, আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই লোকটা এতদিন ধরে আমাকে ফলো করে। আমি যতটা সচেতনমূলক ভিডিও করলাম সেগুলোর নিচে সে লাইক দিল, কমেন্ট করল। সেই লোকটাই আবার প্রতারণার মধ্যে কিভাবে পড়ল আমি মিলাতে পারি না, বুঝছেন? মানে আমাদের দেশের ওকে। একটা শ্রেণীর মানুষের মধ্যে এত লোভ যে তারা একটুখানি আশার বা আলো দেখলে বা একটুখানি মানে আশা দেখলে ওটাকে বিশ্বাস করে ফেলায়। হ্যাঁ, মানে জি তারা জি জি নেগেটিভ অবশ্যই। কথাটা নেগেটিভ জিনিসটা নিতেই পারে না। হ্যাঁ, যে এটা যে জি ভাই। মানে ওরা সবসময় আপনি দেখবেন যে আমাদের ভিডিওতে যারা প্রতারক তাদের ভিডিওতে ফলোয়ার বেশি হয়, লাইক বেশি হয়। কারণ কি? ওখানে ওরা আশার আলো শোনায়। হ্যাঁ? যে আমি আইনা দিতে পারবো। এটা করলে আপনি কানাডায় আসতে পারবেন। ওদের ওখানে লাইক হয়, ফলো হয়, ওদের পিছনে ঘুরে মানুষ। কারণ ওখান থেকে সে আশার আলো দেখে। হ্যাঁ? তা এই ঘটনাগুলা আমি প্রতিনিয়ত ফেস করি। আপনি ঠিকই বলছেন। কিছু মানুষ আছে যে ওরা অবশ্যই সচেতন হচ্ছে। কিছু মানুষ আছে যে কখনো সচেতন হবে না। কারা সচেতন হবে না জানেন? যারা লেখাপড়া কম করে, যাদের বুদ্ধি কম এবং যারা লোভী। যাদের মধ্যে প্রচুর লোভ আছে এবং মাথার মধ্যে একটু ঘিলু কম আছে তারাই সবসময় যতই তাকে আপনি বুঝাবেন না কেন, হ্যাঁ? সে প্রতারিত হবেই। বুঝছেন? জি 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 হ্যাঁ, অবশ্যই। আমার আসলে তো আমার যদি কনটেন্ট দেখেন আজ থেকে ৫ বছর প্রতিটা কনটেন্টই কিন্তু আমার এই ইয়া সচেতনামূলক কনটেন্ট। হ্যাঁ? অনেকেই হ্যাঁ হয়তো ভাই, আমি বলবে দেখি আপনাকে ফলো করি ভাই। আমি দেখি যে আসলে কথাগুলা খুব ভালো লাগে আপনাদের।
টাইটেল গুলা খুব ভালো লাগে যে না ও তো দেখেন ভাই আসলে প্রতারিত করা অনেক ওয়ে থাকে কিন্তু ভালো দিক নির্দেশনা দেওয়া মানুষ কিন্তু খুবই কম। এই যে আপনারা সেটাই। যে বাইরে থাকেন বুঝছেন আপনারা তো একটা মানুষকে ভালো করতে পারেন খারাপও করতে পারেন ঠিক হ্যাঁ। না? না, হ্যাঁ, অনেকে যে হ্যাঁ, আপনার কথার সঙ্গে একমত। আর অনেকেই বলে যে, "কাজী ভাই আপনি এত ভালো, ভালো কথা বলেন, ইমিগ্রেশন ল হুম নিয়ে হুম এত কিছু জানেন। কেন ইমিগ্রেশন এর কাজ করেন না?" হ্যাঁ, এটাও অনেকের কোয়েশ্চেন থাকে যে, "আপনি তো একটা ইমিগ্রেশন কনসালটেন্ট খুলতে পারি।" কারণ এটার উত্তরটাও আমি বলি আপনার মাধ্যমে যে, এ আমি চাইলেই পারি না। কারণ এ এ এটা আইনের দেশ। আমি যদি এখানে একটা ইমিগ্রেশন কনসালটেন্সি খুলি, এটা বেআইনি হবে। কানাডা গভর্নমেন্ট থেকে আমার যে লাইসেন্সটা নিতে হবে, সেই লাইসেন্স নেওয়ার আগে আমাকে ১ বছরের একটা কোর্স করতে হবে। হ্যাঁ? সেই আচ্ছা কোর্স পাস করার পরে আবার আমাকে লাইসেন্সিং পরীক্ষা দিতে হবে। সেই লাইসেন্সিং পরীক্ষা পাস করার পরে তারপরে আমি খুলতে পারব। আমি একটু আমি ফুল টাইম জব করি। আমার এটা কিন্তু মূল পেশা। এটা আমার মানে আমি বললাম না যে এটা আমার শখে থেকে এই মানে কনটেন্ট ক্রিয়েটর হওয়া। এটা আমার আচ্ছা পেশাও না। এটা থেকে আমার সংসার চলার এটা কোনো মাধ্যমও না। তো এটা যেহেতু প্যারালালি করি, আমার যেহেতু ফুল টাইম জব আছে, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওইটা আমার পেশা। ওই পেশার পাশাপাশি আবার একটা ফুল টাইম জব লেখাপড়া করা এটা খুব টাফ ব্যাপার। হ্যাঁ? আর ওই ল এর জিনিসগুলা কিন্তু এত ইজি না। আপনারা যারা ল নিয়ে যারা আইনজীবী আছেন তারা অনেকটা জিনিসটা বুঝবেন যে ল এর ব্যাপারগুলার অনেক ডেপথ এর লেখাপড়া করতে হয়। অনেক কিছু এখানে ব্যাপার-স্যাপার আছে। তা সংসার চালানো, ফুল টাইম একটা জব করা, তারপরে আবার রাত্রেবেলা আবার যদি আমি ওখানে লেখাপড়া করতে চাই, ওইসব কইরা তারপরে একটা লাইসেন্সে পাস করা এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তা আমি ওই চ্যালেঞ্জ নিয়ে আমার একটা লাইসেন্স নেওয়া এটা একটা টাফ ব্যাপার। এটা এইজন্য আমরা দেখবেন যে আমি আছি, সাকিব ভাই আছে, এরকম অনেকেই আছেন। হ্যাঁ? তারা কিন্তু এখনো ওই আরসিআইসি লাইসেন্সটা নেই। কারণ আমাদের ফুল টাইম আচ্ছা জবের পাশাপাশি ওইটা করা সম্ভব না। ইভেন জিয়া ভাইকে যারা আপনারা ফলো করেন, জিয়া ভাইয়েরও কিন্তু আরসিআইসি লাইসেন্স নাই। কার আছে? তার ওয়াইফ এর আছে। আর উনার ওয়াইফ যেহেতু আগে ইয়া মানে ফুল টাইম গৃহিণী ছিলেন বা উনি একজন মানে সম্ভবত ইংলিশ টিচার ছিলেন। হ্যাঁ, তা তখন উনি পারছেন। তা এটা আচ্ছা চাইলেই পারা যায় না। এটা একটা বিরাট চ্যালেঞ্জিং ভাই একটা একটা প্রশ্ন ছিল আমার কিছু জি বলেন এবার সেটা কোয়েশ্চেন হচ্ছে আসলে আপনি কিছু টাইটেল লিখছেন যে জব ভিসার জন্য স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা হ্যাঁ। আসলে স্টুডেন্টের জন্য তো আইএলটিএস আর জবের জন্য যারা বিজনেস করবে তাদের ক্যাটাগরিটা আলাদা তো ওয়ার্ক পারমিটের জন্য আসলে ন্যূনতম যোগ্যতা কতটুকু লাগে? শুনেন ওয়ার্ক পারমিটের তো অনেকগুলা ক্যাটেগরি আছে। হ্যাঁ? অনেক জি জি রকমের ক্যাটেগরি। কিছু যে ওয়ার্ক পারমিট মানে কি? আপনাকে কানাডাতে ওই ধরনের লোক নাই। আপনাকে জি, ওই লোকের জন্য কানাডাতে নিয়ে আসবে। হ্যাঁ? যেহেতু ওইটা নাই। আচ্ছা এখন যদি মনে করেন আমি একটা এক্সাম্পল দিলাম। আপনি মনে করেন ওকে যে কাস্টমার সাপোর্ট এর কথা কাজ করবেন। আপনাকে ওয়ার্ক পারমিটে কাস্টমার সাপোর্ট এর জন্য নিয়ে আসলো। ধরেন এটা কিন্তু আমি একটা এক্সাম্পল দিতেছি। হ্যাঁ ওয়ার্ক হ্যাঁ ওকে পারমিট বুঝছি মানে কাস্টমার সাপোর্ট এ ওয়ার্ক পারমিটে আসাটা খুব ইজি না বাট এটা ওরা আনেও না তেমন একটা। একটা এক্সাম্পল আচ্ছা দিলাম। আচ্ছা যে ওকে ওয়ার্ক পারমিট আপনি কাস্টমার সাপোর্ট এ কথা বলার জন্য কাস্টমার সাপোর্ট এর জন্য আপনাকে আনবে ওয়ার্ক পারমিট নিয়ে। এই ক্যানাডাতে আসলে কাস্টমার সাপোর্ট এর জন্য আপনার কি করতে হবে? মানুষের সঙ্গে কথা বলতে হবে। তাই না? অবশ্যই অবশ্যই কথা অবশ্যই বলতে হবে। ল্যাঙ্গুয়েজ আপনাকে কিভাবে কথা অবশ্যই বলতে হবে? ওদের মতন ইংলিশে কথা বলতে হবে। তো জি এই জি ধরনের জবের জন্য যদি আসেন তাহলে এখানকার এমপ্লয়িরা আপনার কি দেখবে? যে আপনি ইংলিশে খুব দক্ষ কিনা। তখন তারা জি জি বলবে যে আপনি এই জবের জন্য আসতে হলে আপনাকে অবশ্যই আইএলটিএস এর এত স্কোর থাকতে হবে। মানে স্কোর গুলো থাকলে ওরা বুঝতে পারবে যে সে এই ধরনের ইংলিশে কথা বলতে পারবে। আবার কিছু কমিউনিকেশনের সিস্টেমটা জি জি হ্যাঁ, আবার ধরেন যে হুম, ওয়ার্ক পারমিট এখানে প্রচুর আসতেছে ইদানিং। এই যে ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, আচ্ছা প্লাম্বার এই ধরনের কাজে কারা আছে? ধরেন যে একটা ওয়েল্ডিং এর কাজ করেন একজন ভদ্রলোক। উনি কি কোন কাস্টমারের সঙ্গে কথা বলে? উনি তো কাস্টমারের সঙ্গে না কথা না না বলেন। না ওনাকে কাজ পাবে আ করবে ইয়া ওনার সুপারভাইজার এসে বলে যে তুমি এইটা করতে হবে। এইটা এখানে জোড়া লাগাইতে হবে, এইটা জোড়া লাগাইতে হবে। সে ওই অনুযায়ী জোড়া লাগায় ফেলায়। তার কি বুঝতে হবে? ওই সুপারভাইজার যে বলতেছে তার কথাটা যেন বুঝতে পারে। কতটুকু ইংলিশ জানলেই কনসেপ্টটা হ্যাঁ, ওই ইংলিশ জানলেই তার হয়। তার ফলে এটা নির্ভর করে আপনি কোন জবের জন্য ওয়ার্ক পারমিট পাচ্ছেন। যেই জবের জন্য আচ্ছা আচ্ছা মানুষের সঙ্গে কথা বলতে হয় না, সেখানে আইএলটিএস এর স্কোরটা তেমন একটা ইম্পোর্টেন্ট না। কিন্তু যেই আচ্ছা জায়গার মধ্যে আপনাকে নিয়মিত বিভিন্ন মানুষের সঙ্গে ইন্টারেকশন করতে হয়, কথা বলতে হয়, সেখানে আইএলটিএসটা খুব ইম্পোর্টেন্ট। এইজন্য জি জি কোনো আ আপনার ওয়ার্ক পারমিটে বলে দেয় যে আপনাকে আইএলটিএস এর স্কোর এত থাকতে হবে। আবার কোনো আচ্ছা ওয়ার্ক পারমিটের জবের ডেসক্রিপশন কোনো ইংলিশের কথা বলাই থাকে না। হ্যাঁ? তা আচ্ছা আচ্ছা নরমালি এই ধরনের টেকনিক্যাল কাজগুলোতে আই এ খুব একটা বেশি আইএলটিএস এর স্কোর লাগে না। অনেক সময় অনেক
এমপ্লয়ার আইএলটিএস চায়ও না। হ্যাঁ, এরকম আমি কয়েকদিন আগে আপনাদের সামনে আমি এক ভাইকে উপস্থাপন করছিলাম মাসখানেক না 2 মাস আগে, যে উনি ওয়েল্ডার হিসেবে আসছেন, ওনার আইএলটিএস লাগে নাই। হ্যাঁ, তা এখন আবার এর অর্থ কি যে আইএলটিএস লাগে না আপনি ভিসা পেয়ে যাবেন? এখানে ভিসা অফিসাররা একটু ঝামেলা করে। আপনার হয়তো আপনি জব অফার পেয়ে গেছেন, আপনার আইএলটিএস লাগে নাই, আপনার এলএমএ লাগে নাই। আপনি যখন ভিসার জন্য এপ্লাই করছেন, ভিসা অফিসার চিন্তা করলো যে এই লোকটা যাচ্ছে কানাডাতে, এই লোকটা কি কথা বলতে পারবে? তার মধ্যে এই ধরনের সন্দেহ কাজ করে। ভিসা অফিসারের হাতে কিন্তু অনেক কিছু থাকে। আপনার কিন্তু সব কাগজপত্র ঠিক। আপনি জব অফার পেয়ে গেছেন, এলএমএ পেয়ে গেছেন, সবকিছু পেয়ে গেছেন। কিন্তু ভিসা অফিসার চাইলে আপনাকে রিফিউজ করে দিতে পারে। হ্যাঁ, এইজন্য অনেকে বলে, অনেকে আরসিআইসি বলে, অনেক কনসালটেন্ট বলে যে রিস্ক ফ্রি থাকার জন্য আপনি একটা আইএলটিএস এর পরীক্ষা দিয়ে ভিসার জন্য এপ্লাই করেন। তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। আবার আপনাকে তো জব অফার পেতে হবে। অনেক সময় হয় কি, আপনি একই জবের জন্য যদি অনেক মানুষ এপ্লাই করে, আপনার কাকে এমপ্লয়ার নিবে? যে টেকনিক্যালি খুব সাউন্ড। হ্যাঁ, এখন মনে করেন যে 2 জন টেকনিক্যালি খুব সাউন্ড, আপনিও আরেকজন লোকও, দুজনই খুব ভালো কাজ জানেন। এখন একজনকে নিবে তারা। তাহলে কিভাবে সে কাকে নিবে? যে ইংলিশে বেশি ভালো জানে তাকে নিবে। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ? জি, জি, জি। অতএব আপনার মধ্যে যদি ওই কোয়ালিটি গুলো আগে থেকেই থাকে, ইংলিশের কোয়ালিফিকেশনটা যদি ভালো থাকে, অন্যান্য সবকিছু যদি ভালো থাকে, তাহলে আপনার চান্সটা সবার চেয়ে বেশি থাকবে। এখন যদি আচ্ছা, আচ্ছা। এরকম আছে যে মনে করেন যে কানাডার কোনো একটা গ্রাম অঞ্চলে, হ্যাঁ, ওখানে কেউ যেতে চাচ্ছে না। আপনি একমাত্র ওখানে ক্যান্ডিডেট। তখন হয়তো আপনি, কিন্তু এই ধরনের সিনারিও খুব কম হয়। হ্যাঁ? তা আচ্ছা, আচ্ছা। এটা আরকি। এখন হ্যাঁ, ওয়ার্ক পারমিটের সময় অনেক সময় আইএলটিএস এর দরকার পড়ে না। যদি এমপ্লয়ার চায় যে না তার আইএলটিএস দেওয়া লাগবে, তাহলে আপনাকে মাস্ট দিতে হবে। অনেক সময় জব ডেসক্রিপশনের মধ্যে লেখাই থাকে যে আপনাকে আইএলটিএস এর স্কোর হুম, হুম, এত হুম। থাকতে হবে, অথবা ইংলিশে আপনার অনেক ভালো যোগ্যতা থাকতে হবে। এই ধরনের কথা লেখা থাকে। আপনার সঙ্গে যখন জি, জি। মানে আপনার এমপ্লয়ার কথা বলবে ইয়াতে, ইন্টারভিউতে, তখন আপনার সঙ্গে কথা বলে সে বুঝতে পারবে যে আপনার ইংলিশের ডেপথ কত। যদি দেখে যে আপনার ইংলিশের ডেপথ খুব একটা ভালো মনে হইতেছে না, তখন সে আপনাকে বলতে পারবে যে বলতে হইতে পারে যে আপনার আইএলটিএস লাগবে। কেন লাগবে? অনেক সময় ইন্টারভিউ বোর্ডে অনেক মানুষ মানে ইয়ে হয়ে যায়, ভয় পেয়ে যায়, বা কমফোর্ট জোনে থাকে না। তখন তখন ভালোভাবে তোতলায় কথা বলা শুরু করে। তখন তারা চিন্তা করে যে ঠিক আছে, ও হয়তো ইন্টারভিউতে ভালো ইংলিশে কথা বলতে পারতেছে না, কিন্তু আইএলটিএস পরীক্ষা দিলে হয়তো তার রিয়েল ইংলিশের প্রফিসিয়েন্সিটা বোঝা যাবে। তখন এমপ্লয়ার বলে দেয় যে আপনাকে ইংলিশে এত স্কোর করতে হবে। এগুলা হ্যাঁ, অনেক আচ্ছা। সময় লাগে না। তা এটা নির্ভর করে আপনি জি, কোন জি। জবে আসতেছেন। আরেকটা আপনাকে হ্যাঁ, হ্যাঁ। জানিয়ে রাখি, আপনি আসলে তো হইল না। এখানে এসে আপনাকে তো, আপনার আসার উদ্দেশ্যটা কি? কানাডাতে একজন ওয়ার্ক পারমিট নিয়ে আসার উদ্দেশ্যটা কি তার? উদ্দেশ্যটা হলো এখানে পিআর নেওয়া। পিআর নেওয়া তো বুঝেন, পার্মানেন্ট রেসিডেন্ট হওয়া। জি, জি, ওয়ার্ক জি। পারমিটে জি, যারা জি, জি আসে তারা বুঝি। কিন্তু 2 বছরের জন্য আসে নরমালি। 2 বছর আচ্ছা, পরে আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আপনার হয় আপনার ওয়ার্ক পারমিটের রিনিউ হবে, নাহলে আপনাকে দেশে ফিরে যেতে হবে। হ্যাঁ, আচ্ছা, যদি আপনি রিনিউ না করে, আপনার এমপ্লয়ার আপনার কাজে যদি সন্তুষ্ট না হয়, হ্যাঁ, আপনাকে যদি সে রিনিউ জি। না করে, তাহলে আপনাকে কিন্তু দেশে যেতে হবে। ব্যাক। হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে এখানে একবার থেকে যেতে পারবেন? যদি আপনি পিআর এর জন্য এপ্লাই করেন। তা পিআর এর জন্য যদি এপ্লাই করেন আপনি, তাহলে আপনার আইএলটিএস লাগবে। পিআর এর জন্য এপ্লাই করতে হলে আপনার আইএলটিএস পরীক্ষা দেওয়া লাগবে। তা আপনার তো আজ হোক কাল হোক আইএলটিএস পরীক্ষা দিতেই হবে। হ্যাঁ, তা অতএব আপনি হুম, আগে থেকে প্রিপারেশন নেওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। অবশ্যই ভালো। জি। জি, জি। আর কিছু মাহবুব? আর কিছু? আর কোন হ্যাঁ, কোয়েশ্চেন? আরেকটা বিষয় সেটা হচ্ছে ভাই, আ তাহলে আমাদের এরকম কোনো কি বাংলাদেশ এজেন্সি আছে যে তার মাধ্যমে আমরা প্রপার একটা সলিউশনের মাধ্যমে এপ্লাই করতে পারবো? যেখানে সে তার যোগ্যতা অনুযায়ী সেখানে এপ্লাই করতে পারবে। যদি একটু হেল্প করে আমি আমার জানার জানি। মতে বাংলাদেশে এরকম কোনো প্রতিষ্ঠান নাই। হ্যাঁ, এখানে হ্যাঁ, হ্যাঁ। যারা আরসিআইসি আছে, তারা যেটা করে যে আপনি যদি জব অফার পেয়ে যান, হ্যাঁ, এলএমআই পেয়ে যান, তখন তারা বাকি ফাইল প্রসেসিং গুলা আপনার হয়ে কাজ করে দেয়। হ্যাঁ, তো এটা করে ওরা। আচ্ছা, আচ্ছা, কিন্তু আচ্ছা। আপনাকে জব অফার সংগ্রহ করে দেওয়া, এলএমআই সংগ্রহ করে দেওয়া, A to Z এই ধরনের কাজ করে না। কারণ এখানে কানাডা গভর্নমেন্টের থেকে নিষেধ আছে। এগুলা আচ্ছা, কিন্তু এগুলা নিয়ে আমাদের তো বাংলাদেশে। এগুলা যে একবারে হয় না আমি বলব না। এগুলা নিয়ে হয় বইলা কানাডা গভর্নমেন্ট এত স্ট্রিক্ট হয়ে যেতেছে। কানাডা গভর্নমেন্ট দিনে, দিনে যে কানাডার ইমিগ্রেশন সিস্টেমটাকে কঠিন করে ফেলতেছে, এটার কারণটা হলো এই একটাই যে এখানে অনেক মানুষ এই ২ নাম্বারি করে। হ্যাঁ, জি, আমাদের দেশে তো এভেইলেবল এগুলা। হ্যাঁ, জি ভাই। এগুলোর কারণে এগুলো কঠিন হচ্ছে। এগুলো যদি না হইতো বাংলাদেশে, তাহলে কিন্তু এগুলো ইজি থাকতো। হ্যাঁ, এগুলো যত ২ নাম্বারি করতেছে ততই এগুলো করতেছে। এই যে এলএমএ এর কথা বলতেছি। এলএমএ এটাকে এখন কঠিন করে দিচ্ছে।
হ্যাঁ, তার কারণ হচ্ছে যে এটা ২ নাম্বারই হয় যে এখন আগে এক্সপ্রেস এন্ট্রিতে যদি আপনার জব অফার থাকতো বা এলএমআই থাকতো তাহলে আপনি এক্সট্রা পয়েন্ট পাইতেন। যেটা দিয়ে জি, ইজিলি জি। এক্সপ্রেস এন্ট্রিতে কোয়ালিফাই হয়ে এখানে চলে আসা যাইত। যখন দেখতেছে এই ধরনের অনেকে ২ নাম্বারি করে, হ্যাঁ? ভুয়া এখানে কোনো এমপ্লয়ার এর সঙ্গে মিলামিশা ভুয়া জব অফার তৈরি করে এলএমআই করে এখন গভর্নমেন্ট এক্সপ্রেস এন্ট্রি থেকে এই এলএমআই টাকে উঠাই দিছে যে এলএমআই দিয়ে এখন আর কোনো পয়েন্ট পাওয়া যাবে না। অতএব বুঝতে আচ্ছা। পারছেন যে এগুলা ২ নাম্বারি হইতে হয় বইলা কানাডা গভর্নমেন্ট এগুলাকে আরো কঠিন করে দিচ্ছে। এখন আরো এখন এগুলো নরমালি কেউ ডিক্লেয়ার দিয়ে করে না। আর আমার জানাশোনা কোনো ভালো আরসিএস এগুলো করে না। আর যারা এগুলো করে তাদের ২ দিন পরে আচ্ছা, এগুলো লাইসেন্স বাতিল হয়ে যায় তাদের। যখন ধরা খায়। আচ্ছা। তার মানে লিগ্যাল একটাই যে আইএলটিএস টেস্ট করে তার মাধ্যমে যাওয়া। আপনি এটাই। আপনি আপনি কি কাজ করেন? আপনি এমনি এভাবে আপনার দক্ষতা আমি কি? আমার ইলেকট্রিক্যালের পুরো দক্ষতা আছে। আমি টিপুলিপুর আপনার তো বিএসসি ভালো, করছি। ভালো অপরচুনিটি আছে। আপনি ইলেকট্রিক্যালি যদি দক্ষতা হয়, হ্যাঁ, আপনাকে আমি জি, বলব জি। যে আপনি রেড সিল সার্টিফিকেশনটা নিয়ে ফেলান। একটা সার্টিফিকেট কোর্স আছে অনলাইনে। আচ্ছা, হ্যাঁ, লিখে রাখেন রেড সিল। আপনি একটু দেখেন ওই পরীক্ষাটা দেন। আচ্ছা, ওই পরীক্ষাটা দিয়ে আচ্ছা। যদি পাস করতে পারেন আপনি, হ্যাঁ? তাহলে আপনার জি, জি। এখানে কানাডাতে ওয়ার্ক পারমিট পাওয়াটা আপনার জন্য ইজি 1 2 এর ব্যাপার। আপনি যখন দেখবেন যে আপনার রেডসিল সার্টিফিকেট আছে, আপনি কানাডার গভর্নমেন্ট বা কানাডার যে জব সাইট আছে, জব সাইটে গিয়ে আপনি এপ্লাই করেন যে আমি এই জবের জন্য এপ্লাই করতেছি, আমি রেডসিল সার্টিফাইড। আপনি দেখবেন যে আপনার জব হয়ে যাচ্ছে। হ্যাঁ? তা আচ্ছা, এখান থেকে বাংলাদেশ থেকে অনেক মানুষ আসছে ইলেকট্রিশিয়ান হিসেবে। তা ওরা নিজেরা ট্রাই করছে। কারো হেল্প নিয়ে করে নাই কিন্তু। হ্যাঁ, আপনারও হবে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আর এখন তো এক্সপ্রেস এন্ট্রির একটা ধারাই তৈরি হয়েছে। যারা এই ধরনের টেকনিক্যাল কাজ জানেন তাদেরকে একবারে পিএর দিয়ে নিয়ে আসছে। ওয়ার্ক পারমিট একবার পিএর হিসেবে আপনি আসতে পারবেন। আমার রিসেন্টলি জি, একটা আমি ভিডিওই আছে এটার উপরে। হ্যাঁ? জি, যে জি। এখন কে ইয়া আ বে কানাডার যে এই এক্সপ্রেস এন্ট্রি ৩ টা তো ৩ টা ধারা আছে। এর মধ্যে একটা আছে হলো আপনার ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস। আরেকটা আছে ওই যে আপনার আমার নরমালি যেটা আছে। আরেকটা হলো এ ট্রেড ট্রেডে যারা আছে তাদের জন্য আলাদা একটা অ্যা ওখানে আপনার আইএলটিএস স্কোরও বেশি করা লাগে না। সিএলবি 5 করলেই হয়ে যায়। হ্যাঁ? আপনার এ ইয়া আচ্ছা। টেকনিক্যাল এ ধরনের জব থাকলেই হয়ে যায়। তো অতএব আপনি পারবেন। আপনার জন্য অপরচুনিটি। আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে, কত বছরের কাজের অভিজ্ঞতা আছে? কাজ করছেন এরকম অভিজ্ঞতা কেমন আছে জি, আপনার? জি, জি। কাজের অভিজ্ঞতা কেমন আছে? ওয়ার্ক এক্সপেরিয়েন্স কাজ কেমন করছি আছে? আপনি কোথায় কাজ করছেন? ৬ কোথায় বছর ধরে আমি ডিপ্লোমা জি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা? রিলেট আমি একটা সার্ভিস কোম্পানিতে চাকরি করি। আপনার বিভিন্ন মেশিন জি, জি ডিপ্লোমা করা। তাহলে আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি একটুখানি দেখেন আমাদের ওই যে আমার আমি রিসেন্ট একটা ওই ভিডিও যে আছে এটার উপরে। মেশিনারি যেগুলো আছে হ্যাঁ, জি, 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 জি। ঠিক আছে? আসলে আমরা আমাদের দেশে এরকমও আছে যে ভাইজান যে ভালো প্রপার একটা লিগাল যে ওয়ে আপনি যেভাবে লিগাল গুলা ওয়ে গুলা বলেন এই হুম, লিগাল ওয়ে আমরা বিশ্বস্ত কোনো জায়গা পাই না এই জন্য বাংলাদেশ থেকে কিন্তু অনেক মানুষই আছে যারা বাইরে যাইতে পারে না হুম, হুম, সেটাই। না এইজন্য এই আর কি আমি নিজে কাজ করি না কিন্তু আমি আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। আর বন্ধুরা যারা এখানে জয়েন করতে চান তাদের জ্ঞাতার্থে বলছি। না না আমি দেখি অবশ্যই হুম, ঠিক আছে। ঠিক আছে মাহবুব আ ঠিক আপনাকে আছে অনেক আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ জি হ্যাঁ, জি ধন্যবাদ। ভিডিওটা শেয়ার ধন্যবাদ করার চেষ্টা করবেন। আর আর আপনাকে আমাদের একটু যে দয়া করে বেকার পেজ করবেন যে সেটার অবশ্যই উপরে অবশ্যই হ্যাঁ, ওকে আসসালামু জি। আলাইকুম আসসালামু আলাইকুম।